প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিভিতে। এবং রেগুলারলি আপনারা জানেন যে আমরা বিভিন্ন চিকিৎসকের স্পেশালিস্ট চিকিৎসকদেরকে নিয়ে আসি এই প্রোগ্রামে, এবং যে প্রোগ্রামগুলোতে আপনারা এখান থেকে উপকৃত হবেন সেই প্রত্যাশায়। যাই হোক, কোভিড সিচুয়েশন কিন্তু অনেক খারাপের দিকে, কারণ আমরা দুদিন ধরে দেখছি অলমোস্ট আজকে 199, কিন্তু গতকালকে সেটা 200 জন ক্রস করেছিল মৃতের সংখ্যা। সবকিছু মিলিয়ে সিচুয়েশন ভালো না, লকডাউন চলছে চারপাশে, বাট তারপরও ঘরে বসেই যাতে আপনারা আপনাদের চিকিৎসার কিছু পরামর্শ পেতে পারেন, তাই আমাদের এই আয়োজন। এবং আজকের ডায়াবেটিস টক আমরা শুরু করতে যাচ্ছি, এবং সে জায়গায় আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের দুজন গেস্ট। আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন ডক্টর শাহজাদা সেলিম স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। এবং আমাদের সাথে আছেন ডক্টর এম সাইফুদ্দিন স্যার, উনি অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঢাকা। স্যার, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা গত এপিসোডেও মোটামুটি ভাবে আমরা ডায়াবেটিক ফুড নিয়ে কথা বলেছি, এবং আজকেও আমরা সেই টপিকটা নিয়ে কথা বলতে চাই, বিকজ অফ আজকে আমাদের যে বিষয় নির্ধারণ করা হয়েছে যে ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড ইগনোরড বাট ইম্পর্টেন্ট কনসার্ন, যেটা আমাদের কাছে সবসময় আমরা খুব একটা এই বিষয়ে জানি না, বুঝি না, যার কারণে এই যে ডায়াবেটিস পেশেন্টদের পায়ের রোগ থেকে আলটিমেটলি পা কেটে ফেলা পর্যন্ত বিভিন্ন ধরনের সিচুয়েশন আসলে ফেস করতে হয়। আমি প্রথমেই ডক্টর শাহজাদা সেলিম স্যারের কাছে যেতে চাই, একটু যদি বলতেন যে এই যে ডায়াবেটিক ফুডের যে ব্যাপারটা, এই যে ইগনোরেন্সটার রিজন কি, কেন আমরা এই ব্যাপারগুলোতে এত ইগনোর হয়ে থাকি, আমাদের যদি একটু ব্যাখ্যা করতেন স্যার। ধন্যবাদ ডক্টর সাব্বির, এবং আমার সাথে আছেন ডক্টর এম সাইফুদ্দিন। আমাদের বাংলাদেশে যারা খুব সবচেয়ে ভালো কন্ট্রিবিউশন করার সুযোগ প্রদর্শন করছে এন্ডোক্রাইন ফিল্ডে, তার মধ্যে সাইফুদ্দিন একজন। এখানে যেটি আলোচনার বিষয়, খুব পারফেক্ট টপিক আলোচনা করার জন্য, কারণ ডায়াবেটিস যার হয়েছে তার এখন পর্যন্ত যে এরকম চিকিৎসা পদ্ধতি আমাদের হাতের নাগালে আছে, তাতে কিন্তু ডায়াবেটিস ভালো হবে এমন কোনো পদ্ধতি নেই। তাহলে কন্ট্রোলে রাখতে হবে, কিন্তু এই কন্ট্রোলে রাখতে গিয়ে আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি ভাবতে বাধ্য বা ক্ষেত্রে আতঙ্কিত থাকি, যে ক্রনিক কমপ্লিকেশন, দীর্ঘস্থায়ী জটিলতাগুলো কখন দেখা দেয়। সেগুলোর মধ্যে রোগীরা কিন্তু অনেকগুলো নিয়ে খুব বেশি ভাবে, যেমন কিডনি নষ্ট হয়ে গেল কিনা, হার্টের অবস্থা কেমন, চোখের রেটিনোপ্যাথি কিনা। কিন্তু এই যে যেটা বলা হচ্ছে যে খুবই অবহেলিত একটি সমস্যা, এটি কিন্তু একদিনে হয় না, বহুদিন যাবতই হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা এটা নজরে আনেন না, অনেক সময় ডাক্তাররাও নজরে আনেন না। আনার পরে যখন এটি নজরে আসে, তখন দেখা গেল জ্বর অনেক দূর গড়িয়েছে। এখন আর পিছন দিকে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার সকল রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন খালি আমাদের যেটা করতে হবে যে আরো খারাপ হয়ে না যায় সেটার জন্য চেষ্টা করা। কিন্তু এটা যদি আমরা আগে থেকে সতর্ক থাকি, তাহলে অনেকেরই খুব বেশি খারাপ হবে না, এটা কিন্তু নিশ্চিত করা সম্ভব। আপনি যেটা প্রশ্ন করলেন যে কেন মানুষ এটা করছে, এর প্রথম কারণ হলো হঠাৎ করে বড় ধরনের কোনো লক্ষণ দেখা যায় না। তাহলে যদি লক্ষণ দেখা না যায়, তাহলে মানুষ সতর্ক কিন্তু হচ্ছে না। ডায়াবেটিস রোগটাই কিন্তু এরকম। এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে বাংলাদেশের 100 জন ডায়াবেটিসের রোগীর মধ্যে 56 জন জানে না তার ডায়াবেটিস আছে। তাহলে আমরা যে সংখ্যক রোগী দেখছি ডায়াবেটিসের, সেটা কিন্তু ওই 100 জনের মধ্যে 54 জন 44 জন 56 জনকে কিন্তু আমরা এখনো ধরতেই পারিনি যে আমার ডায়াবেটিস আছে। পায়ের সমস্যাটা আরো গভীর, কারণ প্রথমত কিন্তু এটা যদি একটু দুটা লক্ষণ বললে রোগীরা যদি এটা মনে রাখেন, তাহলে কিন্তু উনি নিজেই বুঝতে পারবেন যে আমার পায়ের মধ্যে কিন্তু ঘটনাটা ঘটা শুরু হয়েছে। যেমন ধরেন, হাতে পায়ে জ্বালা পোড়া হবে, প্রধানত পায়ে হবে, বিশেষ করে রাতে হবে, সাধারণত 2 পায়ে বা 2 হাতেই হবে, এবং দিনের বেলায় কিন্তু কমে যাবে, এবং এটা দিয়ে শুরু হলো আস্তে 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 বাড়তে থাকে। এবং এই ঘটনাটা কিন্তু অনেক ডায়াবেটিসের রোগী, উনি কিন্তু যখন ডায়াবেটিস ধরা পড়ে তখনই কিন্তু উনি এটা ছিল, এবং কিন্তু উনি লক্ষ্য করেন, কারণ হলো লক্ষণটা কিন্তু কখনো খুব তীব্র ছিল না। কিন্তু এমনও হয় যে রোগীরা কিন্তু নিজেরা কখনো বলেন না। আমরা যখন জিজ্ঞাসা করি যে আপনার কি হাতে পায়ে জ্বালা পোড়া হয়, তো হ্যাঁ, রাতে তো মাঝে মাঝে জ্বালা পোড়া হয়। কবে থেকে খেয়াল করলেন? তাও তো বেশ কিছুদিন। এটা কিন্তু আজকের লক্ষণ নয়। তাহলে পুরা ঘটনায় কিন্তু একটা আচ্ছাদনের মধ্যে রয়ে গেছে।
তাহলে আমরা যে আলোচনাটা আজকে করছি, আমরা জনগণ যারা শুনবেন, রুগীরা শুনবেন, রুগীর আত্মীয়জন শুনবেন, ডাক্তাররা যারা শুনবেন, তাদের ক্ষেত্রে এটাও বোঝাতে চেষ্টা করব আমি এবং ডাক্তার সাইফুদ্দিন, যে আপনি ঘটনা ঘটার আগে থেকে প্রতিরোধমূলক পদক্ষেপ দিবেন, ঘটনা ঘটলে দ্রুত কিছু করার সুযোগ করে আলোচনা করব, সেই সুযোগটা নিবেন, যাতে আপনার পায়ের ঘা বা ফুট আলসারের সম্ভাবনা কমে যায়, পা কেটে ফেলার মতো অবস্থাতে না পড়তে হয়। ধন্যবাদ। জি, ডক্টর শাহজাদা সেলিম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার একটু ডক্টর সাইফুদ্দিন স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, আমাদেরকে একটু বলবেন যে আমাদের পা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অর্গান, কিন্তু সামহাউ আমাদের পুরো বডির প্রেশারটা বা পুরো বডির যে ওয়েটটা সেটা কিন্তু পাই আসলে মেইনটেইন করে। আদারওয়াইজ আমরা কিন্তু চলতে ফিরতে পারতাম না, মানে পায়ের উপর দিয়েই পুরো সময়টা আমাদের চলতে ফিরতে হয়। কিন্তু তারপরে এই যে ইগনোরেন্স, এবং এই ইগনোরেন্সের কারণে মানুষ অন্যান্য অর্গানে যেরকম আসলে যত্ন নেয় আর কি, বিশেষ করে আমরা দেখতে পারি যে বিভিন্নভাবে চেহারা খারাপ হয়ে যাচ্ছে, চামড়ায় দাগ পড়ছে বা অন্যান্য বিষয় আসলে, এগুলোতে আমরা যত যেরকম আসলে সচেতন বা যত্নবান, পায়ের ক্ষেত্রে কিন্তু একদমই না। সো এই যে এটার পিছনে রিজনটা কি স্যার? সাদাত সেলিম স্যার কিছুটা বললেন, আপনি যদি একটু এই ইগনোরেন্সটার ব্যাপারে একটু যদি আমাদেরকে আরেকটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ ডক্টর সাব্বির আপনার চমৎকার প্রশ্নের জন্য, এবং হেলথ টিভিকে ধন্যবাদ, এবং ইটস এ প্লেজার টু বি টক উইথ ডক্টর শাহজাদা সেলিম, আমার বন্ধু এবং বড় ভাই। তো আপনি যে প্রশ্নটা করলেন সেটা খুবই ইম্পর্টেন্ট। যদিও আমরা পায়ের মাধ্যমে চলাফেরা করছি, পা আমাদের সমস্ত শরীরে ওজন ক্যারি করছে, কিন্তু পা কিছু কিছু ক্ষেত্রে একটা অবহেলার পর্যায়ে পড়ে যাচ্ছে। তো তার একটা মূল কারণ হচ্ছে, আমরা যেখানে বলি, আমরা সাধারণত মানুষের সাথে আমাদের যখন দেখা হয়, কথা হয়, সাধারণত আমাদের চেহারাটাই সবার প্রথমে ফুটে ওঠে, যার ফলে আমরা চেহারার দিকে মেনলি ফোকাস করছি। কিন্তু পা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ডাক্তার শাহজাদা সেলিমের সাথে আমি সম্পূর্ণ একমত। ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করার উদ্দেশ্য হলো, এক হচ্ছে ভালো, প্রথমে রোগীরা এসে অনেক সময় আমাদের জিজ্ঞেস করে যে স্যার, আমার ডায়াবেটিসটা আমি যে ভালো কন্ট্রোল রাখার জন্য আপনি বলছেন, এটা কন্ট্রোল রাখলে আমার কি বেনিফিট পাবো আমি? এই যে দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের যেসব জটিলতাগুলো, তার মধ্যে একটা বড় ইম্পর্টেন্স হচ্ছে ডায়াবেটিস রোগীদের পায়ে ক্ষত হওয়া। দুই কারণে ক্ষত হচ্ছে। সাধারণত দেখা যাচ্ছে রক্তনালীগুলো কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, ব্লাড সাপ্লাই গুলো ঠিক মতো যেতে পারছে না, নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু, ডায়াবেটিস দীর্ঘমেয়াদী থাকার কারণে স্নায়ুগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। এই রক্তনালীর ড্যামেজ এবং স্নায়ুর ড্যামেজ মিলিয়ে পায়ের বোধ শক্তি কিন্তু আস্তে আস্তে কমে আসে, যার ফলে দেখা যাচ্ছে রোগীরা যখন আমাদের কাছে আসে, দেখা গেল যে পায়ে ক্ষত হয়ে গেছে, রোগী হয়তো কখনো নোটিশ করে নাই, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের কখনো ডাক্তার শাহজাদা সেলিম যেটা বললো, পা কেটে ফেলতে হচ্ছে, বা হচ্ছে পায়ে বিভিন্ন ইন্টারভেনশন করতে হচ্ছে, যেগুলো খুবই এক্সপেন্সিভ। এবং পায়ের চিকিৎসা, ডাক্তার সাব্বির আপনাকে আমি একটু বলে রাখি, পায়ের চিকিৎসা কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ। ডায়াবেটিস রোগী পায়ের ক্ষত নিয়ে আসে, আমি প্রথমেই রোগীদের বলি এই পায়ের পিছনে আপনার কমপক্ষে 1,00,000 টাকা খরচ হবে, তবুও অনেক সময় হয়তো পা কেটে ফেলার প্রয়োজন হতে পারে। সুতরাং পায়ের গুরুত্ব একটা বিশাল ব্যাপার। এবং আমি এমন অনেক রোগী আমার চেম্বারে দেখেছি যারা পায়ের ক্ষতের জন্য পায়ের একটা অংশ কেটে ফেলতে হয়েছে, তারা কর্মহীন হয়ে গিয়েছে, এবং সেই ব্যক্তিটি যদি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয় তার সংসারে, সেই সংসার একটা বিশাল ঝুঁকি বা বাধার মুখে এসে পতিত হয়েছে শুধুমাত্র এই পায়ের ক্ষতের জন্য। তো আমি আপনার সাথে একমত, যদিও পায়ের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে অবহেলা করছি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু পায়ের দিকে ডায়াবেটিস রোগী এবং নন ডায়াবেটিস রোগী আমাদের সবাইকে আমরা অনুরোধ করব পায়ের দিকে একটু সতর্ক নজর রাখার জন্য। পায়ের বোধ শক্তি ঠিক আছে কিনা, পা গরম বা ঠান্ডা লাগা হচ্ছে কিনা, পায়ের কোনো কালার চেঞ্জ হচ্ছে কিনা, পায়ে কোনো আঘাত পাচ্ছেন কিনা, এইসব ব্যাপারে প্রত্যেকটা ডায়াবেটিস এবং ইভেন নন ডায়াবেটিক রোগীদেরও আমরা নিয়মিত নজর রাখার চেষ্টা করি। এবং ডায়াবেটিস রোগীদের আমরা সবসময় অনুরোধ করি, সবসময় আপনি পা প্রতিদিন গোসল করার পর আপনি পা চেক করবেন, পায়ে কোনো ক্ষত হয়েছে কিনা, কোনো কালার চেঞ্জ হয়েছে কিনা, বা পায়ে স্বাভাবিকের চেয়ে কোনো চেঞ্জ হয়েছে কিনা। যদি হয়, আপনি অবশ্যই একজন ডায়াবেটিস চিকিৎসক অথবা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ দিবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিন স্যার। আমি বেসিক্যালি যে জিনিসটা এখন একটু জানতে চাইবো যে এই যে পায়ের যে রোগগুলোর কথা আমরা বলছি, তো
এই যে পায়ের রোগগুলোর শুরুটা সাজেদা সেলিম স্যার অলরেডি মেনশন করেছে যে জ্বালা পোড়া থেকে আসলে শুরু হয়, যে ডায়াবেটিক পেশেন্টরা এসে তাদের হিস্ট্রি বলতে গিয়ে বলেন যে আমার জ্বালা পোড়া হচ্ছিল বা অন্যান্য কিছু। এই যে ঘায়ের যে ব্যাপারটা, এই ঘাটা সাইফুদ্দিন স্যারও বলছিলেন যে প্রতিনিয়ত আসলে চেক করতে হবে, কিন্তু এই চেক বা এই ইগনোরেন্সটা, যেটা নিয়ে আজকে আমাদের টপিক, যে ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড ইগনোরড বাট ইম্পর্টেন্ট কনসার্ন, এই কনসার্নটা আমাদের সামহাও থাকে না। সেক্ষেত্রে আসলে কি করণীয়, মানে ডায়াবেটিক পেশেন্টরা আসলে কিভাবে কি করতে পারে? প্রতিদিন কি আয়নায় একটু করে তাদের পায়ের চেহারাটা একটু দেখবে, এবং পায়ের কোন জায়গাটা স্পেসিফিকলি দেখা উচিত, যে পায়ের কোন জায়গাটা থেকে আসলে সমস্যার শুরুটা হয়, পায়ের গোড়ালি নাকি পায়ের উপরের চামড়া নাকি অন্যান্য পোর্শন, বা পায়ের নিচের যে পোর্শনটা রয়েছে, কোন স্পেসিফিক কোন পোর্শনটাতে আসলে তারা খেয়াল রাখবে বেশি, যদি একটু বলতেন। ধন্যবাদ ডাক্তার সাব্বির। আসলে এটি আমার মনে হয় রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে সাহায্য করবে আপনার প্রশ্নের মাধ্যমে। ডায়াবেটিসের রোগীর সাধারণ মানুষের সাথে পায়ের কিছু সমস্যা হবেই। কারণ হলো যে ডায়াবেটিস যার হয়েছে তার কিন্তু যত দিন যাবে তত বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকিতে পড়বে। এখন পর্যন্ত গবেষণার ফলাফল হলো যে সর্বোচ্চ 20 বছর একজন ডায়াবেটিসের রোগী জটিলতাবিহীন থাকতে পারে। সেটা কাদের? যাদের ডায়াবেটিসের নিয়ন্ত্রণ খুব ভালো আছে, অন্য কোনো রোগ নেই তাদের ক্ষেত্রে। এটি কিন্তু বাংলাদেশের জন্য প্রযোজ্য হওয়ার সম্ভাবনা কম, কারণ বাংলাদেশের প্রায় 80% মানুষের ডায়াবেটিসের কন্ট্রোল ভালো নয়। তাহলে সেক্ষেত্রে এখানে ঝুঁকিটা অনেক বেশি আমাদের দেশে। তাহলে ঝুঁকিটাকে মাথায় রেখে আমাদেরকে সতর্কতাটা বাড়াতে হবে। সেটা কিভাবে হয়? আপনাদের প্রশ্নটা করেছেন, সেটা আমি সরাসরি উত্তর যদি দেই। প্রথমত কিছু অংশ ডাক্তার এম সাইফুদ্দিন কিন্তু বলে ফেলেছেন যে ওনাকে একটা রুটিন থাকতে হবে, যে উনি দিন শেষে বলছি এই কারণে উনি যা কাজকর্ম, যেমন এখন যেমন প্রধানত কাজ আমরা বা আরো কিছু লোকজন বাদে যাদের হাসপাতালে যেতে হচ্ছে বা এরকম বাদে অনেকেই বাসাতেই থাকছেন, তাদের ক্ষেত্রে হয়তো আলাদা, কিন্তু ওই লোকটিও কিন্তু এই মহামারীর শেষে অথবা লকডাউনের শেষে নিয়মিত কাজে বেরোবেন। আবার যাদের কাজ তাতে পায়ের ব্যবহার বেশি, যেমন খেলোয়াড় যারা মাঠে কাজ করছেন, রাস্তায় কাজ করছেন, তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সবাই যদি দিন শেষে ঘুমাবার আগে একটা রুটিনের মধ্যে থাকেন, যাদের ডায়াবেটিস আছে, যে আমি পাটা পরীক্ষা করব, তাহলে এটি সবচেয়ে ভালো দ্রুততম সময়ে যে কোনো রকম সমস্যা আইডেন্টিফাই করা। নাম্বার 1 কি করব? প্রথমে হলো যে আমার পায়ে কোনো রং পরিবর্তন হয়েছে কিনা। সেটা শুরুতে এমন হতে পারে যে লাল কোনো রং হবে, একটি ছোট জায়গায় হতে পারে অথবা একটি বিস্তৃত জায়গায় হতে পারে। ফুলে গিয়েছে কিনা 2 নম্বর। 3 নম্বর হলো কোনো কালো দাগ হয়েছে কিনা। আবার যারা নিয়মিত নামাজ পড়েন তাদের ডান পায়ের গোড়ালি একটা অংশ কিন্তু ক্রমশ কালো হতে থাকবে। সেটি কিন্তু ওনাকে নামাজ পড়তে নিষেধ করার কোনো সুযোগ নেই, কিন্তু খেয়াল রাখতে হবে ওই অংশটা যেটি কালো হচ্ছে অন্যভাবেও কিন্তু হতে পারে। যে কোনো কাজে, যেমন আগের দিনে যারা দর্জি মেশিন চালাতেন, পায়ের একটা নির্দিষ্ট জায়গায় চাপ পড়তো, সেই জায়গাতে কিন্তু ক্রমশ ওই ফিস্টনের কারণে ওই অংশটা মরে যায়, এবং ওই মরে যাওয়ার অংশের নিচে যেখানে সুস্থ অংশ আছে মাঝখানে একটা অংশ থাকবে যেখানে জীবাণুর আবাসস্থল হবে। কিন্তু ডায়াবেটিসের রোগী তো এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই জীবাণুগুলো এখন হয়তো প্রথমত কিছু করতে পারবে না, কিন্তু পরে আরো যখন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকবে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে যাবে যে এটি ইনফেকশনের জন্য একটা পরিবেশ তৈরি হবে। যেমন কোভিড-19 এ আক্রান্ত রোগীদের এই যে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস নিয়ে যে কথাগুলো হচ্ছে না, এই যে অপরচুনিস্টিক ইনফেকশন, এটাও কিন্তু একটা অপরচুনিস্টিক ইনফেকশনের সুযোগ তৈরি করবে। আবার অনেকেই নখ কাটেন বা কোনো কারণে ছোটখাটো আঘাত পেয়েছেন, সেটা গুরুত্ব দিলেন না। ওটাই কিন্তু যেহেতু গুরুত্ব না দেওয়ার পিছনে কারণটা ডাক্তার সাইফুদ্দিন বলেছেন যে ওনার অনুভূতি কমে গেছে, নজরে আসছে না। তাহলে নজরে আনার জন্য কিন্তু প্রতিদিন চেক আপে থাকতে হবে। তাহলে উনি যদি প্রথমে এসে পর্যাপ্ত চিকিৎসা করেন তাহলে হয়তো ফার্দার ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে। আরেকটা হলো নিয়মিত কিছু কাজ করতে হবে। যেমন একজন মানুষ গোসলের পরে অন্য মানুষের আমরা বিশেষ কিছু না বললেও ডায়াবেটিসের রোগী দ্রুত পা শুকিয়ে ফেলবে। যারা নামাজের জন্য উযু করেন, উযু করার পরেও পা শুকিয়ে ফেলবে। কিভাবে? এটার জন্য আলাদা গামছা বা তোয়ালে ব্যবহার করতে পারে, যেটি খুব নরম হবে, কটনের হবে, এবং পায়ের আঙ্গুলের মাঝখানে বিশেষ করে একটু যত্নবান হতে হবে দ্রুত শুকিয়ে ফেলার। কিন্তু ডলাডলি করা যাবে না, জাস্ট চাপ দিবেন এবং নিয়ে সরিয়ে ফেলবেন। যদি অন্যগুলো না থাকে তো টিস্যু পেপার ব্যবহার করতে পারেন। আবার অনেকেরই পা একটু শুকনা থাকে, সেক্ষেত্রে ময়েশ্চারাইজার এই ধরনের কিছু ব্যবহার করতে হবে। শীত গ্রীষ্ম সব সময় করতে হবে। ডায়াবেটিসের রোগীদেরকে যদি বাইরে যেতে হয় অবশ্যই জুতা পরা সবচেয়ে নিরাপদ। স্যান্ডেল পরে অসুবিধা হলো পায়ের কিছু অংশ ফাঁকা থাকবে, রাস্তা যদি খারাপ হয়, ভাঙা ইট, খোয়া, অন্য কিছুর আঘাত লাগার একটা সুযোগ থেকে যাবে। তাহলে এই সব চিহ্নিত সুযোগগুলোকে আমাদের বন্ধ করতে হবে।
তাহলে যদি আমি এটুকু মেনে চলি তাহলে কিন্তু এক ধরনের নিরাপত্তা তৈরি করতে পারলাম। আবার ডায়াবেটিস রোগীর জুতা কিন্তু অতিশয় গুরুত্বপূর্ণ। এটার নামে কিন্তু ডায়াবেটিক শু, তাহলে এটা কিন্তু অন্য জুতার মতো নয়, এদের জন্য বিশেষভাবে তৈরি। এবং এটি কেনারও একটু টেকনিক আছে, সবচেয়ে ভালো হয় সন্ধ্যা বা বিকালবেলা কিনলে। যদি উনি ডান হাতি হন তাহলে ডান পায়ের মাপে অবশ্যই কিনবেন, কেনার সময় কটনের মোজা পরে কিনবেন, এবং এই মোজাটা পরে জুতা খুব পায়ে ছেটে আছে বা খুব বেশি চাপ দিয়ে লেগে আছে তা নয়, একটু লোজ ফিটিং হবে। কেনার পরে নেওয়ার পরে দোকানে উনি 5 থেকে 10 মিনিট একটু হাঁটাহাঁটি করে দেখবেন যে শুরুতে যেরকম মনে হলো 5 মিনিট বা 10 মিনিট পরে সেরকমই মনে হয় কিনা। যদি মনে হয় যে আরামদায়ক তাহলে এটি ওনার জন্য পারফেক্ট। যারা নিজেরা পরীক্ষা করতে পারছেন না তারা অন্য কারো সাহায্য নিতে পারেন। তাও যদি সম্ভব না হয় তাহলে বিছানার পায়ের যে পাশ ওখানে একটা আয়না লাগাই নিতে পারেন। শোয়ার সময় ওই আয়নাতে উনি দেখবেন যে ওনার পায়ের অবস্থাটা কেমন। তাহলে এটি যদি করেন তাহলে যে কোনো রকম সমস্যা হওয়ার সাথে সাথে উনি কিন্তু খেয়াল করবেন। কিন্তু সমস্যাটা শুরুতে জ্বালা পোড়া হবে, পায়ের উষ্ণতা বেড়ে যাবে। সাধারণত শুরুতে 1 পা হতে পারে, 2 পায়ে হবে, কিন্তু এটা যখন আরো অ্যাডভান্স হবে তখন কিন্তু পায়ের উষ্ণতা কমে যাবে, শীতল পা মনে হবে, মরা মানুষের পায়ের মতো মনে হবে, এরকম হয়ে যাবে ক্রমশ। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ ডক্টর সাজেদা সেলিম। এবার আমি ডক্টর সাইফুদ্দিন স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, আমরা সাজেদা সেলিম স্যার অলরেডি মেনশন করছিলেন একটা জিনিস, সেটা হচ্ছে ডায়াবেটিক ফুডের জন্য এক ধরনের স্পেশালাইজড কিছু জুতা পাওয়া যায়। সো এই যে জুতার যে ব্যাপারটা, এই জুতাটা আসলে কোথায় পাওয়া যায়, বা স্পেসিফিক কোনো ব্র্যান্ডের জুতার মধ্যে কি ভালো কিনা যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার সাব্বির। আসলে আপনি যেটা প্রশ্ন করেছেন খুবই ভ্যালিড প্রশ্ন এবং খুবই চমৎকার প্রশ্ন। ডায়াবেটিস রোগীদের শুজ কিনা কিছু স্পেশাল টেকনিক আছে, এবং ডেভেলপড কান্ট্রিগুলোতে প্রত্যেকটা ডায়াবেটিস হসপিটালের সাথে কিন্তু তাদের অ্যাটাচড কোনো মানে ডায়াবেটিক ফুড কেয়ারের জন্য, এমনকি আপনি জানেন কিনা ডায়াবেটিক ফুড কেয়ারের জন্য সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক নামি দামি হসপিটাল আছে, যারা শুধু ডায়াবেটিক ফুড নিয়ে চিকিৎসা করছে। কিন্তু আমাদের দেশে এটা আসলে আমাদের কিছুটা ব্যর্থতাই বলবো, আমরা এখনো ও পর্যায়ে পৌঁছাতে পারিনি যে আমরা ডায়াবেটিক ফুড কেয়ারের জন্য আলাদা কোনো স্পেশাল হসপিটাল অথবা আলাদা কোনো ইনস্টিটিউট বা স্পেশাল কোনো সার্ভিস আমরা প্রোভাইড করতে পারছি। আমরা এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে কাজ করছি, আমরা সবই দেখছি, ডায়াবেটিক ফুডও আমরা মানে ইয়ে করছি। তো আমাদের দেশে এরকম স্পেশাল আলাদা কোনো ব্র্যান্ড বা বিক্রি করছে কিনা আমার খুব বেশি ভালো জানা নাই। তো কিন্তু ডায়াবেটিক শুজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই ভালো কনসেপ্ট, এবং এটা আমাদের অবশ্যই এমফেসাইজ করা উচিত। আমি একটু ডাক্তার শাহজাদা সেলিমের হেল্প নেব। বাংলাদেশে কোনো ব্র্যান্ড অথবা কোনো শপ অথবা কোনো কেউ ডায়াবেটিক শুজ প্রোভাইড করছে কিনা বা এই সম্বন্ধে যদি বিস্তারিত কিছু জানেন ডাক্তার শাহজাদা সেলিম। এক্ষেত্রে ধন্যবাদ ডক্টর সাহিব এবং সাব্বিরকে। আমি এবং সাহিব আমরা দেশের বাইরে যখনই যাই তখন আমরা আমাদের অভিজ্ঞতাটা অনেকটা একরকমই। এই ডায়াবেটিক ডায়াবেটিক নিউরোপ্যাথি এদের অবস্থা অ্যাসেসমেন্ট করা এবং ম্যানেজমেন্ট করার জন্য একটা ডেডিকেটেড অ্যাক্টিভিটি থাকে। তার শুরুতে ওই আমরা যেগুলো বলছি যে পায়ের যে জায়গাতে অনুভূতি সমস্যা হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, রক্ত সরবরাহ চেঞ্জ হচ্ছে, তো এটাকে আইডেন্টিফাই করে। এবং এগুলা কিন্তু এখন কম্পিউটারাইজ সিস্টেম চলে আসছে। ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা ওখানে দাঁড়ালেই স্ক্রিনে কিন্তু উনি নিজেও দেখতে পাচ্ছে যে ওই যে কালার ডুপ্লেক্স স্টাডির যে রক্ত শিরাতে আর ধমনীতে তার থেকে কেমন অনুভূতির মাত্রাটাও কিন্তু ওখানে দেখানো হয়। দেখানোর পরে ওখানেই কিন্তু কম্পিউটারাইজ প্রোগ্রাম আছে যে ওনার জন্য কিরকম জুতা তৈরি হবে। তো এই সিস্টেমটা এখন পর্যন্ত কিন্তু যদি বলি যে অ্যাভেলেবল কিনা বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিনা নেই। টুকটাক কিছু কিছু হচ্ছে যে বাংলাদেশ ডায়াবেটিস কেয়ার ওরাও যেটা করছে যে শুরুতে ওরা শুধু ওই সাধারণ জুতা যেটা বাটা এপেক ওরা বিভিন্ন প্রতিষ্ঠানে পাওয়া যায়, ওরা কিন্তু ওরা সাধারণ জুতাকে একটু আলাদা রকম দিচ্ছে, খালি ইনসোলটাকে ডায়াবেটিক রোগীর জন্য যেভাবে করা যায় সেটা করা যায়। কিন্তু আমরা কিন্তু যেহেতু বিপুল সংখ্যক মানুষ এই সমস্যায় আক্রান্ত, মানুষের মধ্যে সচেতনতাও কম, তাহলে এটাকে যদি আগ্রহী করতে চায় তাহলে জুতাগুলো সরবরাহ বাড়াতে হবে এবং যতটা সম্ভব মানুষের নাগালের মধ্যে দামের মধ্যে থাকতে হবে। আবার যারা একটু শৌখিন তাদের ক্ষেত্রে কিন্তু ওই শৌখিন মানুষও কিনতে পারবেন, সেটাও কিন্তু সম্ভব, চেহারা ছবি এরকম আকর্ষণীয় হবে। কিন্তু আমাদের কিন্তু মূল টার্গেট চেহারা ছবি নয়, এটার পায়ের সুস্বাস্থ্য ঠিক রাখা। আমার মনে হয় আগামী 6 মাস 1 বছর যদি এই কোভিড প্যান্ডেমিক পার হয়ে যাওয়ার পর 6 বা 1 বছরের মধ্যে এটি আমরা বাংলাদেশে অ্যাভেলেবল হবে আশা করতে পারি। কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো ডাক্তাররা খুব সহজেই পরীক্ষা করেন, যেমন 10 গ্রাম মনোফিলামেন্ট,
তারপরে টিউনিং ফর্ক ব্যবহার করি আমরা, ক্লিনিক্যাল হ্যামার। তো ক্লিনিক্যাল হ্যামার এবং টিউনিং ফর্ক কমনলি ব্যবহার হয়, 10 গ্রাম মনোফিলামেন্ট ব্যবহার করা যায় না, কিন্তু এখানে আমি স্কলে দেখতে পাচ্ছি যে পাওয়া যায়। এটা কিন্তু খুবই সস্তা। ডাক্তার সাইফুদ্দিনের অভিজ্ঞতা আছে, আমি আমার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য নিজের টাকা খরচ করে বাইরে থেকে নিয়ে আসতাম। টাকা কিন্তু অনেক নয়, কিন্তু পাওয়া যেত না এখানে। তাহলে এই জিনিসগুলোর প্রাপ্যতা কিন্তু মানুষের আরো বেশি নজরে আসবে, আরো বেশি গ্রহণযোগ্যতা বাড়াবে, মানুষের এটিকে অভ্যস্ত হওয়ার সুযোগ তৈরি করবে। সেটা কিন্তু অবশ্যই আমাদের জন্য, আমি আবারও বলছি শুধু এইখানে না, বাংলাদেশে অনেক ক্ষেত্রে হেলথ সার্ভিসের ক্ষেত্রে এটা একটা দুর্বলতা, যে দাম অনেক বেশি নয় কিন্তু ওইটা আমাদের হাতে নাগালের মধ্যে নেই। তার জন্য কি হচ্ছে, মানুষেরা ব্যবহার করতে পারছে না। তো এটা কিন্তু চাহিদাগুলোকেও আর প্রয়োজনগুলোকেও আমাদের আসলে অ্যাড্রেস করা দরকার। ধন্যবাদ ডক্টর শাহজাদা সেলিম এবং ডক্টর সাইফুদ্দিন স্যার, আপনাদের দুজনকে। আমাদের কোয়েশ্চেন, কিছু কমেন্টে কিছু কোয়েশ্চেন পাচ্ছি। ইভেন রাঙ্গা তরফদার উনি একটা কোয়েশ্চেন করেছেন যেটা খুবই ইম্পর্টেন্ট লাগছে আমার কাছে, যে স্যার আমার চাচির অনেকদিন ধরে ডায়াবেটিস আক্রান্ত, ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিন্তু হাত পায়ের নখ মরে যাচ্ছে এবং চোখ দিয়ে পানি পড়ছে, করণীয় কি? প্রথমে যে জিনিসটা একটু জানতে চাই সেটা হচ্ছে যে এই যে নখের যে বিষয়টা, ডায়াবেটিক পেশেন্টদের আসলে নখ কাটার যে সিস্টেম বা এই যে নখে যে মরে যাচ্ছে বা নখের সমস্যা হচ্ছে, সেখান থেকেও তো আলটিমেটলি ডায়াবেটিক ফুট বা ডায়াবেটিক ফুট আলসারের যে শুরুটা সেটা হয়তো এখান থেকেই হতে পারে। তো সেক্ষেত্রে আসলে স্পেসিফিকলি ওনার কি করণীয় এবং সার্বিকভাবে যারা আছেন এই নখের যত্ন, পায়ের যত্নের সাথে নখের যত্নটা কিভাবে নেবে ডায়াবেটিক রোগীরা? ডাক্তার সাইফুদ্দিন স্যার, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। প্রথমে আপনি যেটা বললেন, এক হচ্ছে ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন যতটা ইম্পর্টেন্ট, পায়ের মধ্যে নখ এবং হাতের নখ দুটাই খুব ইম্পর্টেন্ট। তো নখ কাটার কিছু স্পেশাল উপদেশ আমরা রোগীদের সবসময় দিয়ে দিই। এক হচ্ছে হাত যখন আপনি গোসল করবেন, যখন আপনার হাত ভিজা থাকবে তখন নখ কাটা, নখ যেহেতু তখন কিছুটা নরম থাকে, নখ কাটা তখন সুবিধা। এক হচ্ছে ভিজা অবস্থায় তখন নখ কাটা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা রোগীদের বলি একদম খুব শার্প করে একদম ভিতর পর্যন্ত কাটা দরকার নাই, মানে খুব বেশি, এবং নখের মার্জিন কাটাটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সতর্ক হতে হবে। অধিকাংশ রোগীরা, নন ডায়াবেটিক রোগীদের মধ্যে যে একটা অভ্যাস যে নখের কণাগুলো একদম ভিতর পর্যন্ত কাটা, ডায়াবেটিস রোগীদের এই নখে একদম ভিতর পর্যন্ত এবং শার্প কাটা আমরা সবসময় অ্যাভয়েড করতে বলি। কারণ হচ্ছে তখন দেখা যাচ্ছে নখে একদম ভিতর পর্যন্ত কাটতে গিয়ে আপনি আশেপাশে টিস্যু ইনজুরি হচ্ছে, যার ফলে ওখানে ইনফেকশন হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে নখে নানান জটিলতা, আলটিমেটলি সেটা যখন সেলুলাইটিস বা ইনফেকশন যখন স্প্রেড করছে তখন আপনার হয়তো আঙ্গুল কাটতে হচ্ছে বা নানান জটিলতা দেখা যাচ্ছে। সুতরাং ডায়াবেটিস রোগীদের নখ কাটার ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে, একদম গভীরে এবং মার্জিনে খুব ভেতরে কাটা দরকার নাই। আপনি স্ট্রেট কাটার চেষ্টা করবেন, আমরা রোগীদের বলি আপনি সোজা করে কাটার চেষ্টা করবেন, একদম খুব বেশি ভেতরে আপনার অ্যাভয়েড করাটাই বেটার। একদম একদম যে একবার আমি এমন ভাবে কাটবো যাতে 3 মাস আর না কাটতে হয়, এই ধরনের চিন্তা অ্যাভয়েড করে আমি বলছি আপনার 2 সপ্তাহ পর পরই কাটেন, কিন্তু ট্রাই টু বি মেক এ স্ট্রেট লাইন, নট টু গো ভেরি ডিপ। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের দুটো উদ্দেশ্য, এক হচ্ছে নখে অনেক সময় নানান ইনফেকশন এজেন্ট বা ময়লা জমে থাকে, সেটা যাতে আমরা পরিষ্কার হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আশেপাশের টিস্যু বা নখের ডিপ যে টিস্যু আছে সেগুলোতে যাতে ইনজুরিও না হয় সেদিকেও আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সাইফুদ্দিন স্যার। আমি এবার একটু শাহজাদা সেলিম স্যারের কাছে জানতে চাই, যেটা বলছিলেন ডক্টর সাইফুদ্দিন স্যার, যে কোনো কিছু কাটতে গেলে বা কোনো কিছু হয়ে গেলে পায়ে হোক বা যেখানেই হোক না কেন, ডায়াবেটিক পেশেন্টদের সেই ঘা শুকাতে অনেক বেশি সময় লাগে। স্যার যদি একটু বলতেন যে কেন এই ঘা শুকানোর জন্য এত বেশি সময় কেন লাগে, রিজনটা কি আসলে, মানে কোন কারণে তাদের ঘাটা এত ইজিলি শুকায় না, যদি একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, এটা কিন্তু খুব কমন প্রশ্ন, এবং অনেকে, যেমন আমি আজকে একটা অভিজ্ঞতা বলি। একজন ভদ্রলোক আসলেন, উনি আমাদের হাসপাতালে চাকরি করেন, ওনার রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ে আসলেন, খাবার আগে এবং খাবার পরে করেছেন, এর জন্য টেস্ট করেছেন। আমি বললাম যে আপনি কি জানতেন ডায়াবেটিস থেকে? না, জানতাম না। টেস্ট করলেন কেন? কই যে মাঝখানে আমার একদিন কেটেছিল, তো আমার মনে হলো আগের চেয়ে বেশি সময় লেগেছে। পরে আমি সন্দেহ করলাম যে ডায়াবেটিস হলো কিনা, তার জন্য আমি টেস্টটা করেছি। সে কিন্তু একটা কাজ ভালো করেছে, যে ডায়াবেটিস আছে সেটা বোঝা হয়ে গেছে, আমরা বাকি টেস্টগুলো ওনাকে করতে দিলাম এবং ওষুধ শুরু করলাম। এখানে কেন হয় এটাকে শুধু আমি খুব সহজ করে, যেহেতু কমন পিপল অনেকে শুনছে, সহজ করে বলার চেষ্টা করি। তাহলে কেটে গেলে হিলিং হচ্ছে কেন, মানে এটা সেরে যাচ্ছে কেন?
তাহলে বডি দেহের একটা স্বাভাবিক প্রবণতা হলো যে কোনো অংশ কেটে গেলে দ্রুত ভরাট করে ফেলে। তাহলে ভরাট করে মানে কি টিস্যু তৈরি হবে। এটা তৈরি হওয়ার প্রথম শর্ত হলো এখানে ওই টিস্যুগুলোকে রক্তের মাধ্যমে পুষ্টি বা অন্য যে সব জিনিস আসবে, প্রোটিন আসবে, তারপরে রক্ত নালী তৈরি হবে, সবগুলোর জন্য উপাদান সরবরাহ করতে হবে। তো পা নিয়ে আমরা যে আলাপ করছি তার সাথে খুব মিলে যাবে এখানে যে ডাক্তার সাহেবুদ্দিন খুব স্পষ্ট করে বলেছেন যে ওই ডায়াবেটিস রোগীদের রক্ত নালীতে যেমন সমস্যা থাকে, স্নায়ুরও সমস্যা। তাহলে এই দুইটাই কিন্তু ওই আক্রান্ত ডায়াবেটিস আক্রান্ত মানুষের ক্ষেত্রে সকল জায়গায়, শুধু পায়ে নয়। পা নিয়ে আমরা আলোচনা করছি বলে এটা ভাবার দরকার নেই যে শুধু পায়ে সমস্যা হচ্ছে, সারা শরীরে রক্ত নালী কিন্তু আক্রান্ত, স্নায়ু আক্রান্ত। তাহলে সারা দেহে রক্ত নালী এবং স্নায়ু পর্যাপ্ত সাড়া দিতে পারছে না, একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো ওই মানুষটি অন্য মানুষের তুলনায় যদি ডায়াবেটিসের কন্ট্রোল খারাপ থাকে অথবা দীর্ঘদিনের ডায়াবেটিস থাকে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম নিয়ে বসবাস করছে। তাহলে এই কম রোগ প্রতিরোধ ক্ষমতা ইনফেকশন হওয়ার প্রবণতাকে বাড়িয়ে দিয়েছে। তাহলে রোগ ঘা তো সারছেই না, বরং ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু ওই নখ কাটার সাথেও যুক্ত আছে। কিরকম? তাহলে ডাক্তার সাইফুদ্দিন যে সতর্কতাগুলো বললেন, এটাকে এই কারণেই যে কোনোভাবে কাটতে গিয়ে উনি কোনো ক্ষত তৈরি করবেন না যেটা আরেকটা ইনফেকশনের জন্য পরিবেশ তৈরি করবে। তাহলে এক্ষেত্রে যেমন ব্লেডও ব্যবহার করবে না, কিন্তু উনি নীল কাটার দিয়ে কাটলে খুব শার্প করে কাটা বা আশেপাশে টিস্যু কাটার সম্ভাবনা কমে যাবে। তাহলে এটা কিন্তু ডায়াবেটিস রোগীর যেমন পায়ের যত্ন নিতে হবে, এখানেও সতর্কতার দরকার আছে যাতে উনি পায়ের নখ কাটতে গিয়ে ঘটনা করবেন না। আবার রাঙা তরফদারের প্রশ্নের যে বাকি অংশ যে এই নখ দিয়ে সমস্যা হচ্ছে, এখানে কারো কারো ক্ষেত্রে এই নখেরই আলাদা করে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এটি কিন্তু শুরুতে খুব মারাত্মক তা নয় এবং শেষ পর্যন্ত অনেক মারাত্মক নাও হতে পারে, কিন্তু এই রোগটি চিকিৎসা করা দরকার, কারণ এই ফাঙ্গাল ইনফেকশন আজকে না হলেও কালকে অন্য জায়গায় হবার প্রবণতা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করতে হয় এবং নখের অ্যান্টিফাঙ্গাল কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে হতে পারে, 6 মাস, 1 বছর এবং 2 বছর পর্যন্ত লাগতে পারে। তাহলে রোগী কিন্তু অধৈর্য হয়ে যেতে পারে, অধৈর্য হওয়ার দরকার নেই, এটি কিন্তু যত্ন সহকারে কাজটি করতে হবে। আর এই ক্ষেত্রে এটাকে কিন্তু আমরা একটা ওয়ার্নিং হিসেবে নিতে পারি। ওই রোগীটি কিন্তু এটি খেয়াল রাখবেন যে উনি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে বলে এই সমস্যা হয়েছে, না হলে কিন্তু এটা হতো না। তাহলে ওনার রক্তের গ্লুকোজের মাত্রা দ্রুত সঠিক পর্যায়ে নিয়ে দিতে হবে এবং একটি চিকিৎসকের পরামর্শ মতো অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে হবে। সাধারণত আমরা দীর্ঘদিন খেতে হয় বলে একটু লম্বা ডোজ দেওয়া যায়, সপ্তাহে 1 দিন, সেটা দিয়েও চালানো যেতে পারে। এটিকে কিছু কিছু রোগীর পেরোনাইকা থাকতে পারে, কিন্তু কয়লোনাইকা থাকতে পারে। এগুলা বিভিন্ন সমস্যায় থাকলে দেখেই আমরা নিশ্চিত হতে পারবো যে ওনার কোন ধরনের সমস্যা হতে পারে। আবার এই রোগীদের কিন্তু আঙ্গুলের মাঝখানে, বিশেষ পায়ের আঙ্গুলের মাঝখানেও ফাঙ্গাল ইনফেকশনের প্রবণতা হতে পারে, শরীরের অন্য জায়গায় হতে পারে। তাহলে সেগুলো সবগুলোই নজরে থাকতে হবে আমাদের। জি, ধন্যবাদ ডক্টর শাহজাদা সেলিম স্যার। এবার আমি একটু ডক্টর সাইফুদ্দিন স্যারের কাছে যাই এবং যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে পেশেন্টগুলো অলরেডি যাদের শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যে হালকা আলসার হয়েছে, কখন আলটিমেটলি মানে ডাক্তারের কাছে যাওয়ার পরে প্রাথমিক ট্রিটমেন্ট আসলে কি হয়? প্রাথমিক ট্রিটমেন্টের যে প্ল্যানিংটা আমরা আসলে কিভাবে তাদেরকে দিতে পারি? যে হ্যাঁ অলরেডি শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে আমার অলরেডি ফুড আলসার স্টার্টেড, সো সেক্ষেত্রে আসলে তখন আমরা কি করতে পারি? ধন্যবাদ ডাক্তার সাব্বির এবং ডাক্তার শাহাদাত সেলিম ইতিমধ্যেই পায়ের যত্ন এবং পায়ের চিকিৎসা নিয়ে অনেকটুকুই বলেছেন এবং খুব চমৎকার বলেছেন। আপনি যে প্রশ্নটা করলেন, ডায়াবেটিস রোগীদের যখন পায়ের অল্প ক্ষত নিয়ে আমাদের কাছে আসে, আমরা তখন ডায়াবেটিস রোগীদের কিন্তু একটা কম্প্রিহেনসিভ চেক আপ করি। ডাক্তার শাহাদাত সেলিম কিছুক্ষণ আগেও সেটা বলেছিল। ডায়াবেটিস রোগী যখন আমাদের কাছে আসবে তখন আমরা দেখবো এক হচ্ছে ডায়াবেটিস রোগীদের অন্য কোনো জটিলতা আছে কিনা, যেমন ডায়াবেটিস রোগীদের হাইপার টেনশন থাকে, রক্তে কোলেস্ট্রল বেশি থাকে, অনেক সময় কিডনি কিছুটা দুর্বল থাকে, অনেক সময় লিভার, ফ্যাটি লিভার থাকে, কারো কারো হার্টে প্রবলেম থাকে। সুতরাং ডায়াবেটিস রোগী যিনি পায়ে ক্ষত নিয়ে আপনার কাছে এসেছে, তার মানে বুঝতে হবে যে ওনার রক্তনালী এবং স্নায়ু অলরেডি এফেক্ট হয়ে গেছে হয়তোবা, তার মানে অন্যান্য জটিলতা এবং কোমরবিডিটি আছে কিনা, ডায়াবেটিস সম্পর্কিত জটিলতা অথবা ডায়াবেটিস ছাড়া ডায়াবেটিসের সাথে একসাথে যাওয়া বন্ধু বান্ধব যাওয়া আছে। আমরা যাদেরকে মনে করি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, কিডনি কিছুটা দুর্বল, হার্টে কোনো চেঞ্জ, এই ধরনের কোনো সমস্যা থাকে আমরা সেটা খুঁজে বের করি এবং সবগুলোর চিকিৎসা একসাথে করি। ডায়াবেটিসের চিকিৎসা করি, উচ্চ রক্তচাপ অথবা হাই লিপিড প্রোফাইল, ফ্যাটি লিভার, হার্টের সমস্যা, সবগুলোর চিকিৎসা করি।
এবং তখন সাথে পায়ের ক্ষতর চিকিৎসা করি। সাধারণত ডায়াবেটিস রোগীরা যখন ক্ষত নিয়ে আসে, ইতিমধ্যেই বেশ অনেকবারই আলোচনা হয়েছে, এটা স্নায়ু এবং রক্তনালীর দুইটা কম্বিনেশনে আসলে এই চেঞ্জটা হচ্ছে। সাধারণত আমাদের উদ্দেশ্য হলো, এক হচ্ছে রক্তনালীতে অনেক সময় অ্যাথারোস্ক্লেরোসিস বা রক্তনালীতে চর্বি জমা থাকে, আমরা তখন চিকিৎসা দেই যাতে রক্তনালী জমাট না বেঁধে যায়, রক্তে কোলেস্টেরল যাতে কম থাকে, অনেক সময় ইনফেকশন যাতে না হয় আমরা নিয়মিত কোনো অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে আমরা ওয়াশ করতে বলি যাতে এটা ফার্দার স্প্রেড না হয়। তার মানে ডায়াবেটিস রোগী যা ক্ষত নিয়ে আসবে তার চিকিৎসাটা হবে একটা কম্প্রিহেন্সিভ চিকিৎসা। এবং এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পেশেন্ট এডুকেশন। রোগীদের আমাদের শেখাতে হবে যে ডায়াবেটিস রোগী সে তার পায়ে কিভাবে যত্ন নেবে, ডায়াবেটিস কিভাবে বাসায় হোম মনিটরিং করবে, যারা ইনসুলিন পাচ্ছে ডায়াবেটিস মেপে মেপে ইনসুলিনের ডোজ কিভাবে বাড়াতে হবে কমাতে হবে, সবগুলো এডুকেশনই পেশেন্টদের আমাদের দিতে হবে। সুতরাং ডায়াবেটিস রোগী যারা ক্ষত নিয়ে আমাদের কাছে আসবে তাদের আমরা কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করব, চিকিৎসা করব এবং রোগীকে আমরা এডুকেট করার চেষ্টা করব রিগার্ডিং লাইফস্টাইল, ডায়েট এন্ড হাউ টু অ্যাডজাস্ট তার অ্যান্টি ডায়াবেটিক ওষুধ সে কিভাবে অ্যাডজাস্ট করবে। আমরা একটা কম্প্রিহেন্সিভ এডুকেশনও পেশেন্টকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ডক্টর সাইফুদ্দিন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর সাজেদা সেলিম স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, যেটা হচ্ছে যে আমরা যেটা জানি যে নার্ভ কম্প্রেসড হয়ে যাচ্ছে বা হচ্ছে ব্লাড ভেসেলের ইস্যু ক্রিয়েট হচ্ছে। সো নার্ভ কম্প্রেসড হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি আমরা তখন যেহেতু ওখানে নার্ভ সেন্সেশন অনেক কমে যায়, সো যার কারণে ওখান থেকে ব্যথা কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা ওইভাবে পায় না। সো যদি টের না পায়, আমাদের যেটা সমস্যা যে আমরা যদি টের না পাই তাহলে ডাক্তারের কাছে যেতে চাই না। সো দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই কারণেই কি এরকম হয় যে ডায়াবেটিক ফুটের পেশেন্টরা লাস্ট স্টেজে গিয়ে আপনাদের কাছে শরণাপন্ন হয়, নাকি অন্য কোনো রিজন আছে যে যেহেতু ব্যথা হচ্ছে না, নার্ভ সেন্সেশন অনেক কম, এই কারণেই কি তারা দেরিতে মানে ডাক্তারের কাছে শরণাপন্ন হয় কিনা, রিজনটা যদি একটু বলতেন। এক্সিলেন্ট প্রশ্ন, ধন্যবাদ ডাক্তার সাব্বির। এটা কিন্তু আসলে অনেকটা এইরকমই, কিন্তু আরেকটা ব্যাপার হলো আমরা কিন্তু শুরু থেকে যেটা বলছিলাম আমি এবং ডাক্তার সাইফুদ্দিন দুটাই, যে ওই রোগীটি পুরুষ মহিলা যে রোগী হন, বয়স্ক বা মধ্য বয়সী যে বয়সী হন, ডায়াবেটিস আছে মানে ওনাকে নিয়মিত পায়ের পরীক্ষা করতে হবে। তার কারণ কিন্তু ওইটি যে উনি পায়ের যে সামান্য সমস্যা যেটা নজরে আসেনি সেটিকে ধরে ফেলতে হবে, না হলে আজকে যেটি সামান্য সমস্যা কালকে কিন্তু সামান্য থাকবে না। আমি একটা যেটা সরল সোজা স্ট্যাটিস্টিক ডেটা বলি তাহলে বুঝতে সুবিধা হবে। হয়তো যদি কারো একটা পায়ে ডায়াবেটিক ফুড আলসার হয়ে থাকে তাহলে আগামী 5 বছরের মধ্যে আরেকটা পায়ে ফুড আলসারের সম্ভাবনা 50%। কারো একটা পা যদি কেটে ফেলার দরকার হয়ে থাকে, ওই রোগীর আরেকটা পা পরবর্তী 5 বছরের মধ্যে কেটে ফেলার সম্ভাবনা 50%। আর কারো একটা পা কেটে ফেলার পরে 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা 60%। তাহলে এই পায়ের যে ক্ষত হলো এটি দিয়ে কিন্তু আলটিমেটলি রোগীটি কতদিন বাঁচবেন সেই হিসাব করা সম্ভব, এতটাই গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু আমরা যে শুরু থেকে যে আলোচনা করতেছি যে খুব অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সেটি কিন্তু এখানেই লুকিয়ে আছে। মোটেও অবহেলা করার সুযোগ নেই, কিন্তু বাস্তবতা হলো রোগীরা কিন্তু অবহেলা করেই যাচ্ছে। দুইটা কারণে, একটা হলো যে এটি স্টপ করে নজরে আসছে না, অথবা রোগীরা যেহেতু নিজে থেকে খুব আগ্রহী হয়ে খেয়াল করছে না, নজরে আসছে না। তারপরে উনি যেটা করেন, বাংলাদেশে এটা শুধু ডায়াবেটিসের রোগী নয়, সকল রোগীর ক্ষেত্রে এই সমস্যাটি রয়ে গেছে। উনি প্রথমে নিজে নিজেই কিছু চিকিৎসা করেন, সেটা অনেকে হয়তো নিজে নিজে অ্যান্টিবায়োটিক খান, অথবা এমন কিছু অ্যান্টিবায়োটিক খান যেটা এখানে কোনো প্রযোজ্য নয়, আবার এমন অ্যান্টিবায়োটিক যে ডোজে খান সেটি খেয়ে কোনো লাভও হবে না। কিন্তু মূল কাজ যেটার কারণে হচ্ছে, যেমন ধরেন কারো পায়ের জুতা এমন যে জুতার কারণে ওনার পায়ের এই প্রথমত শক্ত হয়ে গিয়েছিল, তারপরে ঘায়ের মতো হয়েছে, তারপরে উনি ওই জুতায় পড়ছেন কিন্তু অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তাহলে কি লাভ হবে? বৃষ্টি পড়ছে, উনি মাটির শুকাবার জন্য বাতা দিচ্ছে, তা কি আর হবে? বৃষ্টি থামতে হবে। তাহলে ওনার পায়ের যে চাপে, জুতার চাপে এই ঘটনা ঘটছে, এখনই জুতাটা পাল্টে ফেলতে হবে, এই জুতা কিন্তু আর পড়তে পারবেন না। তাহলে আবার তখন কি হবে? তাহলে কিন্তু ওই যে একটু আগে আমরা আলোচনা করলাম যে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিক শো যেটি, তাহলে এই ক্ষেত্রে এই মানুষটির জন্য একটি মাপে এই সুবিধাজনক অবস্থায় জুতার প্রয়োজন হবে। এবং ওখানে আমাদের বাংলাদেশে এখনো এই ডায়াবেটিস রোগীর পায়ের যত্নের জন্য বিশেষায়িত ডাক্তার এখনো কেউ নেই। আশা করি এটাও হয়ে যাবে। তাহলে আপাতত আমরাই দিচ্ছি, আমরা যখন প্রয়োজন হচ্ছে অর্থোপেডিক ডাক্তারের সাহায্য নিচ্ছি, নিউরোলজিস্টের সাহায্য নিচ্ছি, কিন্তু এটার জন্য পডিয়াট্রিস্ট গ্রুপ তৈরি হবে। আশা করি আমরা আগামী 5-10 বছরের মধ্যে কিছু সংখ্যক পডিয়াট্রিস্ট বাংলাদেশে পাবো, যারা বিশেষভাবে শুধু পায়ের যত্নের জন্য কি করতে হবে,
সার্জারি লাগুক, বাকি যা যা লাগে সেগুলো হবে, বিভিন্ন প্রতিষ্ঠানও তাদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে। তাহলে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই কারণে পৃথিবীর বহু দেশ কিন্তু কাজটি করে ফেলেছে এবং পার্শ্ববর্তী ইন্ডিয়া কিন্তু এই কাজটি অনেক সুন্দরভাবে করে। আমি এবং সাইফুদ্দিন অনেকবার গিয়ে দেখেছি যে তারা আমাদেরকেও পায়ের পরীক্ষা করে দিচ্ছেন, জিনিসটা কিভাবে হয় সেটি বোঝার জন্য। অনেক ক্ষেত্রে রোগীদেরকেও করে দেন, ওই সময়টার জন্য বিনা পয়সায় করে দেন, কিন্তু আসলে তারা একটি বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে। তাহলে বাংলাদেশেও সেটি হবে এবং রোগীরা সচেতন হবেন, আগে ভাগেই খেয়াল রাখবেন। উনি ঘা হয়ে যাবে, তারপর ঘা আরো আগাবে, তারপরে শনাক্ত করবেন, এই ভরসায় থাকার দরকার নেই। হওয়ার আগেই, আবারও আমি আগেও বলেছি যে হওয়ার আগেই আমি সমস্যাটি বুঝে ফেলতে চাই, হলে সাথে সাথে আমি আইডেন্টিফাই করতে চাই এবং প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনতে চাই। এভাবে আমাদের মনোভাব তৈরি করতে হবে। ধন্যবাদ ডাক্তার সাব্বির। জি, ধন্যবাদ ডাক্তার সাজেদা সেলিম স্যার। ডাক্তার সাইফুদ্দিন স্যারের কাছে জানতে চাইবো যে আমরা প্রায় অনুষ্ঠানের শেষের পথে, তো সেক্ষেত্রে একটা জিনিস একটু কাইন্ডলি বলবেন আমাদের, যে এই যে সারা বাংলাদেশে কি পরিমাণ মানুষের অলরেডি আসলে পা কাটা গেছে, মানে কোনো স্ট্যাটিস্টিক যদি থাকে, আসলে মানুষকে যদি এই জিনিসটা সচেতন না করা যায়, যে তারা যদি না বুঝে যে এতগুলা মানুষ অলরেডি এই ডায়াবেটিসের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, আদারওয়াইজ ওই ভয়টা যদি না কাজ করে মানুষের মনের মধ্যে, আমার মনে হয় না যে ফাইনালি তারা এই ব্যাপারে এত সচেতন হবেন। সো যদি স্যার কোনো স্ট্যাটিস্টিক্স থাকে যে কতজন মানুষের এখন পর্যন্ত আসলে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, এবং সেটা যদি ফলো করে আসলে প্রচার করা হয় বিভিন্ন মিডিয়ামে, বিভিন্ন মাধ্যমে, তাহলে আমার মনে হয় যে এই জায়গায় সম্ভাবনা আছে যে মানুষ একটু সচেতন হতে পারে। স্যার আপনার মতামত একটু জানতে চাইবো। শেষ প্রশ্নটাও সেম ভাবেই সাজেদা সেলিম স্যারের কাছে একই রকম থাকবে, যে সচেতনতা বৃদ্ধিটা কিভাবে মানুষের মধ্যে ঢুকানো সম্ভব। সাইফুদ্দিন স্যার। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার সাব্বির। আপনি যেটা প্রশ্ন করলেন, সারা পৃথিবীর যে ডাটা, প্রতি 10 সেকেন্ডে একজন মানুষের কোনো অ্যাম্পুটেশন করতে হচ্ছে ডায়াবেটিস রোগীদের পায়ে ক্ষতর জন্য, প্রতি 10 সেকেন্ডে একজন। এবং দেখা যাচ্ছে আঘাতজনিত পা কাটা ছাড়া ডায়াবেটিস ইজ দ্য মেইন রিজন ফর ফুট অ্যাম্পুটেশন। আপনি যেটা বললেন, আমাদের দেশে এরকম স্পেসিফিক ডাটা নাই, কিন্তু আই বিলিভ আমরা যে এরকমটা ডায়াবেটিস হসপিটালে আমরা কাজ করছি, আমি ঢাকা মেডিকেলে কাজ করছি, ডাক্তার শাহজাদা সেলিম ডিএসএমতে কাজ করছি, আমার ধারণা সারা বছরে বাংলাদেশে অন্তত মোর দেন 5 to 10,000 অ্যাপ্রক্সিমেটলি, অ্যাটলিস্ট 5,000 তো হবেই মানুষের আঙ্গুল অথবা পা কাটা যাচ্ছে শুধুমাত্র ডায়াবেটিসে গুড কন্ট্রোল না থাকার জন্য। অবশ্যই এটা ইম্পর্টেন্ট, এবং আমি আপনার সাথে অবশ্যই একমত। এটা আমাদের আরো সুপরিসরে বিস্তৃত আকারে বিশাল জনগোষ্ঠীর কাছে আমাদের এই মেসেজটা যদি আমরা পৌঁছিয়ে না দিই, তাহলে কিন্তু মানুষ এটা বুঝতে পারবে না। ধন্যবাদ ডাক্তার সাব্বির। সেলিম স্যার, ডাক্তার শাহজাদা সেলিম স্যার, আপনার কাছে একই জিনিস, যে এই ডেটাটা আসলে মানুষের কাছে না পৌঁছানো পর্যন্ত মানুষ আসলে সচেতন হবে না, এটা আমাদের স্বভাবের মধ্যে চলে আসছে। বিশেষ করে করোনার যে সিচুয়েশন, আমরা যেটা দেখি যে ফ্যামিলির মধ্যে বা নিকটাত্মীয় কেউ যদি মারা না যায়, তার আগ পর্যন্ত কেউ করোনা বিষয়ে সচেতনই হচ্ছে না। সো এই যে ভয়টা আসলে অনেক বেশি দরকার এই জায়গায়, যে আপনারও হতে পারে, কারণ প্রতি বছর এতগুলো মানুষের এরকম কাটা যাচ্ছে, এবং এটা শুধুমাত্র ডায়াবেটিসের জন্য। এই সচেতনতামূলক কাজের জন্য আমরা কি করছি বা আমাদের আসলে করণীয়টা কি? আমি ডাক্তার সাইফুদ্দিনের সাথে তাল সুর মিলিয়ে বলছি যে যত মানুষের পা কাটতে হচ্ছে দুর্ঘটনা বাদে অন্য কারণে, তাদের মধ্যে 10 জনের 6 জনই ডায়াবেটিক ফুটের কারণে। এটা সারা পৃথিবীর সব দেশের অনেকটা একই রকম, বাংলাদেশেও তাই। তাহলে সেটা 10,000 তো হবে, আরো বেশি হতে পারে। কিন্তু আমি একটা, যেহেতু অনেক মানুষ শুনছেন, বিভিন্ন ক্যাটাগরি মানুষ শুনছে, সহজ করে বলার চেষ্টা করি। পা কিন্তু দুইটা, আপনার একটা কাটা গেল মানে আরেকটা পা দিয়ে কিন্তু আর দৌড়াতে পারবেন না, কোন রকমের জীবন যাপন করতে পারবেন। দুইটা পা কেটে ফেললে গড়িয়ে হাঁটবেন, গড়িয়ে চলবেন, আপনার প্রফেশনাল দিক দিয়ে কি হবে? তাহলে এটা কিন্তু একটা মানুষের জীবিত অবস্থায় একটা পা কেটে ফেলা, দুইটা পা কেটে ফেলা, এর চেয়ে বেশি ক্ষতিকর কিছু আর হতে পারে না। আমি তো একটু আগে বললাম যে অ্যাম্পুটেশনের পরে, পা কেটে ফেলার পরে আপনি পরবর্তী 5 বছর বাঁচবেন, তার সম্ভাবনা 60%। তাহলে মৃত্যু দিন গোনা যাচ্ছে। তাহলে সতর্ক না হওয়ার তো কোনো সুযোগ নেই। তাহলে আমরা কি করতে পারি? আমরা গবেষণামূলক কাজগুলো করে যাচ্ছি, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের আলাদা কোনো কিছু আছে কিনা সেটা বের করার চেষ্টা করছি। আপাতত আজকের অনুষ্ঠান কিন্তু অনেক মানুষ দেখছি, আমরা নজরে আসছে, সেটাও কিন্তু অনেক মানুষের কাছে এই তথ্যটা যাবে যে এটি কিন্তু আসলে গুরুত্বহীন নয়, আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ভাবে এই ব্যাপারটি নিতে হবে। ডায়াবেটিস যাদের আছে তাদেরকে এইভাবে সচেতন থাকতে হবে, এটাও কিন্তু একটি কার্যক্রম।
আরেকটি হলো ডায়াবেটিস রোগীর যে কোনো ভালো কাজ তার নিজের জন্য, তার পরিবারের জন্য, সেটি কিন্তু রক্তের গ্লুকোজ ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করা, মানে টার্গেটে পৌঁছা। আমি একটু আগে বলেছি বাংলাদেশের পিকচার খুব খারাপ। বাংলাদেশে প্রায় 80% ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছেন। এটি কিন্তু পায়ে যত ঘটনা ঘটাবে পিছনে কিন্তু এটি সবচেয়ে বড় কারণ। তারপরে আমরা ওই সময় মতো খোঁজ নিচ্ছি না বলে এটি কিন্তু যে সমস্যাটি হয়েছে, সামান্য আঘাতের আলসারটি বড় বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে, অ্যাম্পুটেশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাদের পায়ের ডিফর্মিটি আছে, স্ট্রাকচারাল ডিফর্মিটি, তাদের ক্ষেত্রে আরো বেশি সচেতন হতে হবে, কারণ এটি কিন্তু এটিও একটি বড় কারণ। ধূমপায়ীদের ক্ষেত্রে এটি কিন্তু একটি মারাত্মক অবস্থা তৈরি করবে। ধূমপায়ীদের সকল রক্তনালী, সকল স্নায়ু সবসময় ঝুঁকিতে থাকে, তার সাথে রক্তের গ্লুকোজ বেশি, এটি শোনায় সোহাগা হয়ে গেল। তাদের ক্ষেত্রে মেসেজ কিন্তু খুব পরিষ্কার, আপনি এখনই ধূমপান ছেড়ে দিবেন। কিভাবে ছাড়বেন সেটি নিয়ে আলোচনা হতে পারে, কখন ছাড়বেন এটি নিয়ে কোনো আলোচনা নয়, এখনই ছাড়বেন। তাহলে এটি আরেকটি হলো স্নায়ুর যে কোনো ত্রুটি অন্য জায়গায় হয়েছে সেটিও একটু সতর্কতা, কিন্তু রক্তনালী যে কোনো সমস্যা প্রমাণিত হয়েছে, যেমন হৃদরোগ হয়ে গিয়েছিল একবার, স্ট্রোক হয়ে গিয়েছিল একবার, ইরেকটাইল ডিসফাংশন হয়েছে, পায়ের জ্বালা পোড়া বা অন্য কোনো সমস্যা, তারা কিন্তু উনি কিন্তু রোগী, এটি কিন্তু আর অন্যভাবে প্রমাণ করার দরকার নেই, প্রমাণিত হয়ে গেছে। তাহলে ওনাকে কিন্তু এই যে সকল সচেতনতা, ডায়াবেটিস কন্ট্রোল এবং পায়ের প্রয়োজনীয় যত্ন নেওয়া এখনই জোরদার করতে হবে। তাহলে এটি যদি একজন রোগী করেন, তার পরিচিত মানুষকে করতে বলেন, তার পরিচিত মানুষকে করতে বলেন, আমরা যখন যেভাবে সম্ভব মানুষকে সচেতন করার উদ্যোগ নেই, তাহলে কিন্তু আমরা একটা মানুষের পা বাঁচাচ্ছি, মানে একজন মানুষকে বাঁচাচ্ছি, কিন্তু এভাবে নিতে পারি, একটা পরিবারকে স্বাবলম্বী হতে সাহায্য করছি। সেভাবে যদি নেই তাহলে কিন্তু এই কার্যক্রমটা বেগবান হতে পারে। জি, ধন্যবাদ ডাক্তার শাহজাদা সেলিম স্যার এবং ডক্টর সাইফুদ্দিন স্যার, আপনাদের দুজনকে। আমি শেষ দিকে আসছি একদম, তবে তার আগে একটা কোশ্চেন মাথায় আছে, যে জিনিসটা মানে জানতে চাই, সেটা হচ্ছে যে বড় বড় শহরগুলোতে হয়তো এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিক স্পেশালিস্ট অনেকেই থাকেন, আপনাদের কাছে আসে, কিন্তু এই যে প্রত্যন্ত অঞ্চল বা গ্রামের যারা রোগী এবং যাদের এই ধরনের সমস্যা আসলে তারা বুঝতে পারছে না বা শুরুটা আসলে কিভাবে হচ্ছে, তারা কোথায় যাবেন একদম, মানে সরকারিভাবে আসলে আমাদের এই যে মানে বিষয়টা কতটুকু আসলে অগ্রসর হয়ে আছে, আমাকে যদি একটু বলতেন যে গ্রামের রোগীরা আসলে কোথায় যাবেন, তাদের পরিণতিটা কি হবে, একটু যদি ডাক্তার সাইফুদ্দিন স্যার এবং ডাক্তার শাহজাদা সেলিম স্যার দুজনে একটু বলতেন। ধন্যবাদ ডাক্তার সাব্বির। পরিস্থিতি গত 10 বছরের তুলনায় এখন কিন্তু অনেকটাই পজিটিভ পরিবর্তন চলে এসেছে, কারণ এখন আমার ধারণা ডাক্তার শাহজাদা সেলিম আমার সাথে একমত হবেন, প্রতি জেলায় অন্তত একজন এন্ডোক্রাইনোলজিস্ট আপনি পাবেন, যার ফলে আপনি মানুষ চাইলেই আপনি পরিচিত জেলা, আপনার যে কোনো জেলায় আপনি একটু খোঁজ নিলেই পাবেন। হয়তো অল্প কিছু জেলা হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু অধিকাংশ জেলায় কিন্তু একজন ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট আপনি পাবেন। মেডিকেল কলেজগুলোর যে সেটিং, বাংলাদেশে এখনো প্রথম বড় 8টা মেডিকেল কলেজে দেয়ার ইজ এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট উইথ দ্য পোস্টিং অফ প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কমপ্লিট সেট আপ আছে বড় 8টা মেডিকেল কলেজগুলোতে। অন্য কলেজগুলোতে এন্ডোক্রাইনোলজিস্টদের পোস্ট ক্রিয়েশনের জন্য অনেকেই কাজ করছে। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে আমি এবং ডাক্তার শাহজাদা সেলিম, উনি অর্গানাইজিং সেক্রেটারি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, আমরা সর্বোত্তম চেষ্টা করছি। আমাদের আশাবাদ যে খুব অল্প সময়ের মধ্যেই সবগুলো মেডিকেল কলেজে আমরা যদি এন্ডোক্রাইন ডিপার্টমেন্টের পোস্ট যদি ক্রিয়েট করতে পারি, আমার ধারণা ডায়াবেটিসের চিকিৎসা এটা একটা যুগান্তকারী পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, ডাক্তার শাহজাদা সেলিম স্যার। জি, এটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে আরেকটা আমরা এই আলোচনাটাই আসেনি, এখন আপনার এই প্রশ্নের উপরে আমার মনে পড়লো বলে বলছি। যারা গ্রামে আছেন তাদের জন্য ঝুঁকি বেশি, কারণ গ্রামের এখনো অনেক মানুষেরই প্রবণতা হলো খালি পায়ে কাজ করবেন। এদের অনেকেই কাদা মধ্যে কাজ করেন, শক্ত মাটিতে বা এমন জায়গায় কাজ করেন, তাদের পা কিন্তু সহসাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেমন একদিকে ঝুঁকি বেশি, আরেকদিকে সেবার সুযোগ সুবিধা কম। অনেক প্রায় প্রতিটা জেলাতেই ডায়াবেটিসের ডাক্তার, এন্ডোক্রাইনোলজিস্ট পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদেরও কিছু কার্যক্রম আছে। আমি একটা সুখবর দিতে চাই, এখনই কার্যকরী নয়, কিন্তু কিছুদিন পরে হবে। ডাক্তার সাইফুদ্দিন আমার সাথে ছিলেন, আমরা সরকারের সাথে একটা নেগোসিয়েশন করেছি, যেটা হয়তো 1-2 বছর লাগতে পারে কার্যকরী হতে। যে ডাক্তার সাইফুদ্দিন বলে যে পুরান 8টা মেডিকেল কলেজের সেট আপ আছে, নতুন মেডিকেল কলেজ যেখানে 500 বেডের হাসপাতাল হচ্ছে, সেখানে কিন্তু আমি এবং সাইফুদ্দিন আমরা অনেক জোরদার লবিং করে আমরা একটা সম্মতি পেয়েছি যে ওখানে এন্ডোক্রাইনোলজিস্টের পোস্ট থাকবে, ডায়াবেটিসের ডাক্তার থাকবে,
ডায়াবেটিস এডুকেশন নেওয়ার জন্য জায়গা থাকবে এবং পায়ের পরিচর্যার জন্য একটা রুম থাকবে। তো সেটি যদি আরো 2-3 বছরের আমাদের যে পরিকল্পনা সরকারের ছিল, আমরা যেখানে যোগ দিয়েছিলাম, সেটি কিন্তু কিছুটা কারেকশন হয়ে এখন আমাদের প্রস্তাবনাটা সরকার মেনে নিয়েছে, এই অবস্থায় আছে। তো এখনো কার্যকরী হওয়ার হয়তো আর কিছুদিন লাগবে। যখন হবে প্রায় সব মেডিকেল কলেজে কিন্তু এই সেবাটা থাকবে একদম নতুন গুলোতে। তাহলে কিন্তু এখন সরকারের যে পরিকল্পনা যে প্রতিটা জেলায় একটা করে মেডিকেল কলেজ থাকবে কমপক্ষে, তাহলে প্রতিটা জেলায় কিন্তু এই পায়ের পরিচর্যার জন্য একটি কক্ষ থাকবে, যেখানে ডাক্তার নিয়মিত সপ্তাহে 1-2 দিনও হতে পারে এই নিয়মিত সেবা দিবে। তো সেটি কার্যকরী হতে হয়তো 2-4 বছর লাগতে পারে, কিন্তু কার্যক্রমটা ইনিশিয়েট করতে পেরেছি আমরা, তার জন্য আমরা অবশ্য খুব গর্বিত মনে করছি। জি, ডাক্তার শাহজাদা সেলিম স্যার এবং ডাক্তার সাইফুদ্দিন স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অনেক চমৎকার কিছু ইনফরমেশন আমাদের দর্শকদের জন্য আপনারা দিয়েছেন, এবং আশা করি দর্শক মণ্ডলী আপনারা আমাদের দুজন বিশেষজ্ঞ স্যারের কাছ থেকে কিছু যে জিনিসগুলো জেনেছেন সেই সম্বন্ধে সেইগুলো বেসিস করে, সেটার উপর বেসিস করে আপনারা আপনাদের পায়ের যত্ন নেবেন। কারণ পায়ের যত্ন না নিলে কিন্তু অকালে আপনার পঙ্গুত্ব বরণ করতে হতে পারে, যেটা সব থেকে খারাপ দিক হচ্ছে আপনি পুরো ফ্যামিলি আপনার পঙ্গু হয়ে যাবে যদি একটা মানুষ এভাবে পা কাটা পাকে কেটে ফেলতে হয়, তাহলে অর্থনৈতিক এবং সামাজিক ভাবেও কিন্তু অনেক বড় একটা হুমকির সম্মুখীন হতে পারে আপনার ফ্যামিলি। যাই হোক, ধন্যবাদ আপনাদের দুজনকে। স্যার, শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে, ডাক্তার শাহজাদা সেলিম স্যার এবং ডাক্তার সাইফুদ্দিন স্যার। হ্যাঁ, প্রথমে আমি বলি, তারপর ডাক্তার শাহজাদা সেলিম বলুক। এক হচ্ছে প্রথমেই আপনাকে ডাক্তার সাব্বিরকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশ ডায়াবেটিস কেয়ারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ডাক্তার শাহজাদা সেলিমকেও ধন্যবাদ। ওনার সাথে সবসময় আমরা অনেক প্রোগ্রাম করি একসাথে, গবেষণা করছি একসাথে কোথাও কথা বলা আমার জন্য অনেক অনাফুল, এবং সবার জন্য অশেষ শুভকামনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার সাইফুদ্দিন, ডাক্তার সাব্বির, বাংলাদেশ ডায়াবেটিস কেয়ার এবং হেলথ কে। যারা শুনছেন তাদেরকে আমি অনুরোধ করার চেষ্টা করবো যে ডায়াবেটিস অসংখ্য মানুষের হচ্ছে, বাংলাদেশে এমন হতে পারে 1.5 কোটি মানুষের ডায়াবেটিস আছে। এটাকে খারাপ ভাবে নেওয়ার সুযোগ নেই, কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছেন না, এটি খারাপ ভাবে নিতে হবে। কারণ আপনি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবেন। পায়ের যত্ন নিতে হবে, কারণ আবারও আগের কথাই বলি, পা মাত্র 2টি, একটি কাটা গেল মানে আসলে জীবনেরই অর্ধেক কাটা গেল, আর আরেকটি কাটা গেল মানে আপনি কিন্তু তখন নিজের কাছে নিজে একটু বোধহয় হয়ে জীবন যাপন করবেন। কিন্তু যদি যত্ন নেন তাহলে এটিকে রক্ষা করা যাবে, তাহলে আপনার জীবনকেই বরং আপনি রক্ষা করলেন, এটিকে ভাবতে হবে। হয়তো অন্যদিন আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করবো, কিন্তু আজকে যদি এটি বলি, আপনি ডায়াবেটিস ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করুন, পায়ের যত্ন নেবেন নিজের, পরিবারে যদি অন্য কারো থাকে, বয়স্ক কারো থাকে তাকেও সাহায্য করবেন, বন্ধু বান্ধবদেরকে সাহায্য করবেন, এবং ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করে তার জন্য নিজের জন্য ভালো কিছু করতে পারে, এরকম কোনো সুযোগ খোলা নেই। তাহলে আমরা কে কি করলাম, অন্য মানুষকে কি করলো সেটা ভুলে গিয়ে আপনি নিজের জন্য কি করলেন সেটাকে মনোযোগ দিবেন। আমরা যখন যেখানে যেভাবে পারি সহযোগিতা করতে পারলে নিজেরা ধন্যবোধ করবো। বাংলাদেশের সকল ডায়াবেটিসের রোগী ঠিকঠাক মতো ডায়াবেটিস কন্ট্রোল করবেন, ডায়াবেটিসের দীর্ঘস্থায়ী জটিলতা কমাবার জন্য উদ্যোগ নেবেন। এবং আমি ডাক্তার সাইফুদ্দিন, আমাদের নিশ্চয়ই আনন্দের খবর হবে যদি আমরা দেখতে পাই যে 80% ডায়াবেটিসের মানুষই ডায়াবেটিস ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারছেন, এবং এর জন্য হৃদরোগ কমে গিয়েছে, ডায়াবেটিক ফুড সমস্যা কমে গিয়েছে, কিডনি ট্রান্সপ্লান্টেশনের সম্ভাবনা কমে গিয়েছে, চোখে ছানি পড়া কমে গিয়েছে। তাহলে এর চেয়ে বেশি আনন্দের আর কিছু হতে পারবে না। সেটি কিন্তু আপনাদেরকে, যারা ডায়াবেটিস রোগী আছেন তাদেরকে ঘিরেই কিন্তু আমাদের এই আনন্দ। সুতরাং সকলে ভালো থাকবেন। কোভিডের ক্ষেত্রে আবারও একই রকম নিজেকে নিজে রক্ষা করবেন, হয়তো বাইরে যাবেন না, গেলে প্রয়োজনীয় মাস্ক ব্যবহার করবেন। এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ভিসি স্যার নতুন একটি স্লোগান দিয়েছে, খুব পারফেক্ট, নাক মুখ ঢাকা মাস্ক পরবেন, মাস্ক পরে থুতনিতে ঝুলিয়ে রাখবেন। এই ধরনের প্রহসন নয়, তাহলে এটি কিন্তু আপনি প্রহসন কাজ আপনি নিজের জীবনের সাথে করছেন। আপনি আক্রান্ত হচ্ছেন মানে আপনার পরিবার ঝুঁকিতে পড়ছে, কারণ আপনি আপনার প্রিয়জনকে ছড়াতে পারেন। আপনার প্রিয়জন না তখন আর তাদের প্রিয়জনকে ছড়াবে, মানে আপনি সারা পৃথিবীর জন্য হুমকি তৈরি করছেন। তাহলে নিজেকে নিজে রক্ষা করুন, এটি কিন্তু সারা পৃথিবীর জন্য আপনি কিছু উপকার করলেন, এইভাবেই বিবেচিত হবে। সেটিকে সেই অনুরোধ রাখছি, সকলকে সুস্থ থাকার এবং পরিপূর্ণ আনন্দময় জীবনযাপন করার জন্য সুযোগ তৈরি হবে, এই সাধুবাদ জানাচ্ছি। এবং সকলকে, সাব্বির এবং ডাক্তার সাইফুদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে আমার এখানে আজকের অনুষ্ঠানে যতটুকু বলা শেষ করছি।
ধন্যবাদ ডাক্তার শাহজাদা সেলিম এবং ডাক্তার সাইফুদ্দিন স্যার, আপনাদের অতি মূল্যবান সময় থেকে অনেকটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, আপনারা সবাই সুস্থ থাকবেন, যেমনটা স্যাররা বলছিলেন, সাবধানে থাকবেন। আর এই কোভিডের এই সময়টাতে, বিশেষ করে এখন যেহেতু আরেকটা বড় ধরনের ওয়েভ বাংলাদেশের উপর দিয়ে চলে যাচ্ছে, এই সময়টা আসলেই সাবধান থাকতে হবে। সরকার সর্বাত্মক লকডাউনের যে ঘোষণা দিয়েছে, এবং সেই সর্বাত্মক লকডাউনটা আসলে আমরা যদি পালন না করতে পারি, আলটিমেটলি এটার রেজাল্টটা ওই 7 দিনের জায়গায় 14 দিন থেকে আরো হয়তো বা বাড়বে, এবং একটা সার্টেন টাইম পরে আমাদের রোগীর সংখ্যাও কিন্তু বাড়তে থাকবে। তো সবাই মিলে আমরা যাতে সর্বাত্মক লকডাউনটা সফল করতে পারি এবং আমাদের এই কোভিডের আক্রমণ বা সংক্রমণটা কমিয়ে আনতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। ধন্যবাদ।